হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেট ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স এক্সামের জন্য সার্থক এডুকেট চ্যানেলের পক্ষ থেকে মক টেস্ট 3 নেওয়া হয়েছিল। ওই মক টেস্ট 3 এর কোয়েশ্চেন পেপার আলোচনা করব। আপনাদের মধ্যে এমন অনেক ভিউয়ার্স আছেন যাহাদের কতগুলি কোয়েশ্চেন নিয়ে ডাউট আছে। আপনারা ভিডিওকে প্লিজ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিও দেখার পর আপনি পরীক্ষার মধ্যে কী ধরনের কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলির প্যাটার্ন অবশ্যই বুঝে যেতে পারেন। চলুন শুরু করি আজকের ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। প্রথমে আমরা 20 কোয়েশ্চেন্স ফ্রম টিচিং অ্যাপটিটিউড করব। তারপর আমরা সেকশন বি অর্থাৎ কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশন সেকশন থেকে করব 10টি কোয়েশ্চেন। তারপর জেনারেল ইংলিশ থেকে আরও 10 কোয়েশ্চেন্স অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ সেকশন ডি জিকে। ঠিক আছে, তো একের পর এক আমরা আজ টোটাল 50 কোয়েশ্চেন করব। ভিডিওকে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও পছন্দ হলে ভিডিওকে প্লিজ লাইক করে যাবেন। আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু সার্থক এডুকেট ইউটিউব চ্যানেল। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখুন। ইমিডিয়েট ফিডব্যাক ইজ অ্যান এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক অফ। ইমিডিয়েট ফিডব্যাক মানে তৎক্ষণাৎ ফিডব্যাক কোন মানে টিচিংয়ের বা কিসের জন্য এসেনশিয়াল জরুরি। দেখুন অপশন এ মাইক্রো টিচিং, অপশন বি টিম টিচিং, অপশন সি প্র্যাকটিস টিচিং, অপশন ডি শেয়ার টিচিং। দেখুন ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা যখন বিএডের এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডমিশন নিয়ে নেবেন বিএডে, তখন আপনাদেরকে মাইক্রো টিচিংয়ের জন্য কাজ দেওয়া হবে, মাইক্রো টিচিং করতে দেওয়া হবে। মাইক্রো টিচিং মানে একটি টিচিং প্র্যাকটিস যেখানে কম স্টুডেন্ট থাকে। ইন জেনারেলি বাকি যে ক্লাসের মধ্যে স্টুডেন্ট থাকে এই বাকি ক্লাসের স্টুডেন্টদের চেয়ে মাইক্রো টিচিংয়ে স্টুডেন্ট কম থাকে। মাইক্রো টিচিংয়ে অ্যাসাইনমেন্টও কম দেওয়া হয়। কিন্তু এই মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য হলো আপনার টিচিং স্কিল ভালো আছে কি না, আপনি কতটুকু টিচিং ভালো করে দিচ্ছেন সেটা যাচাই করার জন্য এটা নেওয়া হয়। তাই মাইক্রো টিচিংয়ের মধ্যে ইমিডিয়েট ফিডব্যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি কী করে আনসার হলো অপশনে আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিহেভিয়ার্স ইন ইফেক্টিভ টিচিং ইজ। ইফেক্টিভ টিচিং মানে প্রভাবশালী শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটি খুব গুরুত্বপূর্ণ একটি আচরণ বা বিহেভিয়ার। অপশনে কোয়েশ্চেনিং প্রশ্ন করা কি ইফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখুন শুধুমাত্র প্রশ্ন করলে আপনি সর্বশ্রেষ্ঠ বা ভালো শিক্ষক হতে পারবেন না, এটা কাট করে দিন। অপশন বি স্ট্রাকচারিং, আপনি কি স্ট্রাকচারিং করতে পারলে আপনি কি করে কোয়েশ্চেন করবেন, আপনি কোন সেকশন থেকে কতটুকু কোয়েশ্চেন করবেন, কোন টপিক থেকে কতটুকু কোয়েশ্চেন, কোন চ্যাপ্টার থেকে কতটুকু কোয়েশ্চেন, এটাকে বলা হয় আর কি স্ট্রাকচারিং। তো এ ধরনের শুধুমাত্র আপনি স্ট্রাকচারিং করলে আপনি এফেক্টিভ টিচার হতে পারবেন না, মনে রাখবেন। তারপর অপশন সি ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি, মানে আপনি যে ক্লাসরুম ট্রানজ্যাকশন করছেন, আপনি যে ছাত্রছাত্রীদেরকে কোনো বিষয়ে পাঠদান করছেন সেই পাঠদানের মধ্যে কতটুকু ভ্যারাইটিস আপনি ইউজ করতে পারছেন। কেননা দেখুন আপনি যখন শ্রেণীকক্ষে টিচার হিসেবে পাঠদান করবেন তখন আপনি যদি একভাবে পাঠদান করেন, এক টেকনিক এক স্টাইলে পাঠদান করেন তাহলে স্টুডেন্টসদেরকে বোরিংয়ে ফেলতে পারেন, স্টুডেন্টসদের বিরক্তি আসতে পারে। ঠিক আছে, তাই আমাদের উচিত এজ এ টিচার, এজ অ্যান ইফেক্টিভ টিচার আমরা কী করব, ইনস্ট্রাকশনাল মেথডকে চেঞ্জ করে করে অ্যাপ্লাই করব। তাই আনসার হয়ে যাবে অপশন সি ইনস্ট্রাকশনাল ভ্যারাইটিস। আমরা যখন ভ্যারাইটিস অ্যাপ্লাই করব, আমরা যখন ভেরিয়াস মেথডস অ্যাপ্লাই করব ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, তখন সেটা স্টুডেন্টসদের বোর্ডমকে কম করতে সাহায্য করবে। তাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হয়ে যাবে এখানে অপশন সি। ঠিক আছে, আর ডি বলছে ইউজিং স্টুডেন্ট আইডিয়াস অ্যান্ড কন্ট্রিবিউশন, ছাত্রদের আইডিয়া, ছাত্রদের ধারণা আর ছাত্রদের যে যোগদান সেটা দিয়ে আপনি এখানে কি করবেন, এটা এখানে হবে না। তো কি করে আনসার হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। The nature of motivation in the reflective level of teaching is। reflective level of teaching মানে যেখানে আপনার টিচিং হচ্ছে কিনা সেটা পিছনে বসে আপনার গাইড, আপনার মেন্টর শুনবেন এবং তারপর উনি কমেন্ট করবেন যে আপনার কতটুকু ভালো হলো ক্লাস, কতটুকু না। রিফ্লেকশন আপনার মানে আপনার যে পাঠদান, আপনার যে টিচিং স্টাইল, এই টিচিং স্টাইলের রিফ্লেকশন কতটুকু পড়ছে স্টুডেন্টসদের উপর সেটা যাচাই করা হয় আর কি। ঠিক আছে, ইন সিম্পল ওয়ে। তো এটা আপনারা বিএডে অ্যাডমিশন নিলে আপনারা অবশ্যই এই রিফ্লেক্টিভ টিচিং করবেন, মাইক্রো টিচিংও করবেন, ম্যাক্রো টিচিংও করবেন। ঠিক আছে, তো দেখুন মোটিভেশন মানে প্রেরণা কী ধরনের হতে হয় রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিংয়ে। দেখুন অপশনে ফোর্সড, দেখুন ফোর্সফুল কোনো কিছু হতে পারে না, আপনারা মনে রাখবেন।
টিচিংয়ের ক্ষেত্রে বা যে কোনো কিছু লার্নিংয়ের ক্ষেত্রে ফোর্সফুলি আমরা কিন্তু কিছু করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের মন সেটাকে না করে, ঠিক আছে। তারপর অপশন বি ইন্টারনাল। দেখুন মোটিভেশন দু ধরনের হয়, মনে রাখবেন। ইন জেনারেল সেন্স মোটিভেশন ইজ অফ টু টাইপস, ওয়ান ইজ ইন্টারনাল মোটিভেশন অ্যান্ড দি আদার ইজ এক্সটার্নাল মোটিভেশন, ঠিক আছে। এক্সটার্নাল মানে বাহ্যিক আর ইন্টারনাল মানে আভ্যন্তরীণ বা আন্তরিক। দেখুন আপনারা এই ভিডিও দেখছেন, আপনারা সার্থক এডুকেশন চ্যানেল দেখছেন কেন? আপনি মন থেকে চান যে আপনার স্কোর যেন ভালো হয়, আপনি দিন রাত এক করে পড়াশোনা করছেন, ঠিক আছে। তো এটা হলো আপনার ইন্টারনাল মোটিভেশন, আপনি ভর্তি হতে চান, আপনি ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হতে চান, ঠিক। তারপর এক্সটার্নাল মোটিভেশন, আপনাদের মধ্যেও এমন অনেক স্টুডেন্টস আছেন যাহারা টিচিংকে খুব একটা পছন্দ করেন না, হতে পারে অনেকে দায়ে পড়ে টিচিং প্রফেশনে আসেন, ঠিক আছে। অনেকে আবার আমার সহপাঠী সকলে করছে তো আমিও করব, এ ধরনের অনেকের আবার মাইন্ডসেট থাকে, মানে অন্যের দেখে দেখে ওনারা অ্যাপ্লাই করেছেন বিএডের এন্ট্রেন্স এক্সামে, আর কিছুটা পড়ছেন না, পার্টিতে ওনাদের সময় চলে যাচ্ছে। বাকি কিছুরা এমন আছেন যাহারা একদম দিন রাত এক করে পড়ছেন, ঠিক আছে। তো এই যে অন্যের দেখে আপনি আসছেন, আপনি ভাবছেন যে টিচিং জব খুব সেফ জব, এটাও অনেকে আবার দেখে দেখে আসছে। এ ধরনের যে অনুপ্রেরণা পাচ্ছেন আপনারা দেখে, এটা হলো এক্সটার্নাল মোটিভেশন। আর আপনার মন থেকে যে আপনি চান, বাই হার্ট আপনি চান, এটা হলো ইন্টারনাল মোটিভেশন, ঠিক। তারপর দেখুন এক্সটার্নাল, ইয়েস ইন্টারনাল এক্সটার্নাল এই দু ধরনের হতে হয়। রিফ্লেকটিভ টিচিং লেভেলে আমাদের যে মোটিভেশন, প্রেরণা, এটা ইন্টারনাল হতে হয়, নিজের মন থেকেও হতে হয়, আর আমাদের মেন্টরদের কথা শুনে মেন্টরদের টিচিং থেকেও আমাদের সেটা করতে হয়। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 4, দ্য টার্ম লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট রেফার্স টু এডুকেশন অফ। এখানে লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট মানে এমন এক পরিবেশ, এমন এক বাতাবরণ যেখানে রেস্ট্রিকশন কম, যেখানে সবচেয়ে কম রেস্ট্রিকশন আছে, সবচেয়ে কম বাধা নিষেধ আছে, ঠিক, যেখানে স্টুডেন্টসদের ফ্রিডম দেওয়া হবে। তো এটা কিসের শিক্ষার সঙ্গে জড়িত, কোন ধরনের ছাত্রছাত্রীর শিক্ষার সঙ্গে জড়িত? অপশন এ গিফটেড চিলড্রেন। গিফটেড চিলড্রেনকে যখন পাঠদান করা হয় তখন তাদেরকে রেস্ট্রিকশন বা ডিসিপ্লিনারি ওয়েতে রাখা হয়, এটা হবে না। অপশন বি মেন্টালি রিটার্ডেড চিলড্রেন। মেন্টালি রিটার্ডেড চিলড্রেনদের পড়ানোর সময় এটা করা হয় না, তাদেরকে কম করে দেওয়া হয় না, মানে খুলে দেওয়া হয় না, অনেকটা বাঁধন খুলে দেওয়া হয় না। তারপর অপশন সি ডিসেবলড অর ডিফারেন্টলি অ্যাবলড চিলড্রেন। ইয়েস দিস ইজ দ্য রাইট অপশন। ডিফারেন্টলি অ্যাবলড বা স্পেশালি অ্যাবলড যাকে বলা হয়, আবার এদেরকে ডিসেবলডও বলা হয়, কিন্তু বর্তমানে আর কি এই যে ডিসেবল শব্দটি খুব কম প্রয়োগ করা হয়। এ ধরনের স্টুডেন্টসদের ক্ষেত্রে, চিলড্রেনদের ক্ষেত্রে ডিফারেন্টলি অ্যাবলড বা স্পেশালি অ্যাবলড এই কথাটি বেশি ইউজ করা হয়। তো যে সমস্ত স্টুডেন্টসদের বিশেষ কোনো সমস্যা আছে, কোনো হাঁটতে পারে না, চোখে দেখতে পারে না, কথা বলতে সমস্যা আছে, এ ধরনের স্টুডেন্টকে আমরা কি বলি? ডিফারেন্টলি অ্যাবলড বলি, বা হিন্দিতে দিব্যাঙ্গ বলা হয়। তো এ ধরনের স্টুডেন্টকে যখন পাঠদান করা হয়, এ ধরনের স্টুডেন্টসদের পড়ানোর যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে রেস্ট্রিকশন সবচেয়ে কম থাকে। তাই সি হলো কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, চাইল্ড সেন্টার্ড পেডাগজি মিনস। এখানে চাইল্ড সেন্টার্ড মানে শিশুকেন্দ্রিক শিক্ষণ বিজ্ঞান বা শিক্ষণ শাস্ত্র মানে কি? অপশন এ গিভিং মরাল এডুকেশন টু দ্য চিলড্রেন। আচ্ছা, শিক্ষার্থীদের যখন মরাল এডুকেশন দেওয়া হবে, নৈতিকতার শিক্ষা দেওয়া হবে, তখন এটাকে কি পেডাগজি বলা হবে? চাইল্ড সেন্টার্ড? মোটেই না। অপশন বি আস্কিং দ্য চিলড্রেন টু ফলো অ্যান্ড ইমিটেট দ্য টিচার। যেখানে ছাত্রছাত্রীদের কেবলমাত্র শিক্ষককে ফলো করার জন্য, শিক্ষককে অনুসরণ করার জন্য বলা হয়, এবং শিক্ষক যেভাবে যে কাজ করছেন ঠিক ওটাকে কপি করার জন্য, নকল করার জন্য বলা হয়। এ ধরনের পেডাগজিকে কি চাইল্ড সেন্টার পেডাগজি বলা হয়? এ ধরনের শিক্ষণকে? মোটেই না, এ ধরনের শিক্ষণকে চাইল্ড সেন্টার্ড পেডাগজি বলা হয় না। এখানে নামের মধ্যেই অন্তর্নিহিত আছে, যেখানে স্টুডেন্টসদেরকে মাথায় রেখে আমরা টিচিং করব, আমরা শিক্ষণ কার্য পরিচালনা করব, সেটা হবে চাইল্ড সেন্টার্ড পেডাগজি। অপশন সি কি বলছে দেখুন, গিভিং প্রাইমেসি টু চিলড্রেন্স ভয়েসেস অ্যান্ড দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন। যেখানে স্টুডেন্টসদের অ্যাক্টিভ পার্টিসিপেশনকে এনশিওর করা হবে এবং স্টুডেন্টসদের ভয়েসকে বেশি প্রাধান্য দেওয়া হবে, সেখানে যে
প্যাডাগজি ইউজ হবে সেটাকে বলা হবে চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি, শিশু কেন্দ্রিক শিক্ষণ শাস্ত্র। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নম্বর 6 দেখুন, ইউ ক্যান ডিটারমাইন ওয়েদার ইয়োর এডুকেশন ইজ সাকসেসফুল অর নট অন দ্য বেসিস অফ। আপনি এক শিক্ষিত ব্যক্তি, আপনি একজন স্নাতক ব্যক্তি, গ্র্যাজুয়েট আপনি, ঠিক আছে, তো আপনি আপনার এই গ্র্যাজুয়েশন যে কমপ্লিট করেছেন সুদীর্ঘ 20 থেকে 22 বছর 24 বছরের অধ্যয়ন করে, এই যে আপনার গ্র্যাজুয়েশন, এই যে আপনার শিক্ষা, এটাকে কি আপনি সাকসেসফুল মনে করেন বা সাকসেসফুল মনে করেন না? কিসের ভিত্তিতে এটা আপনি ডিসাইড করবেন? কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। দেখুন অপশনে কি বলছে, ইফ ইট গিভস ইউ এ জব, যদি আপনার শিক্ষা আপনাকে একটি চাকুরি দেয়। চাকুরি আমরা চাই, কিন্তু শুধুমাত্র চাকুরি পেলেই আমরা খুশি হতে পারি না, মনে রাখবেন। অপশন বি, ইফ ইট গিভস ইউ সেলফ স্যাটিসফ্যাকশন। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। যদি এই শিক্ষা আপনাকে খুশি প্রদান করতে পারে, আপনার সেলফ স্যাটিসফ্যাকশন করতে পারে, আপনি আপনার নিজে যদি এই শিক্ষা গ্রহণ করে খুশ থাকতে পারেন, তখন এটা থেকে আপনি বুঝতে পারবেন ইয়েস আপনার শিক্ষা সফল। তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি অপশনগুলি আমরা আর দেখব না। তারপর দেখুন কোয়েশ্চেন নম্বর 7, টিচার্স এইম টু হেল্প চিলড্রেন টু ডেভেলপ দেয়ার অ্যাবিলিটিস থ্রু এডুকেশন। শিক্ষকের লক্ষ্য কি হয়? শিক্ষকের লক্ষ্য হয় যে শিশুদের বিকাশ সাধন করা শিক্ষার মাধ্যমে। তো কি করে বিকাশ সাধন করবেন? অপশনগুলি হলো ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমরা পাঠদান করে থাকি। তো আমরা পাঠদান করে থাকি শ্রেণীকক্ষে কোনো ব্যক্তিগত স্টুডেন্টকে কি করে থাকি না, আমরা কয়েকজন স্টুডেন্টকে মিলিয়ে একসাথে পাঠদান করে থাকি। তো ইন্ডিভিজুয়ালি হবে না, কাট করে দিন। অপশন বি, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন সোশিয়ালি ডিজায়ারেবল ওয়েজ। সমাজ যে ওয়েজকে, যে মাধ্যমকে, যে ধরনের ভাবকে, যে পন্থাকে ডিজায়ার করে, চায়, সে ধরনের পন্থা আমরা অবলম্বন করি এবং ব্যক্তিগতভাবে এক একটি স্টুডেন্টকে আমরা শিক্ষা দেই। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, শিক্ষার এইম হলো কি শিশুদের ব্যক্তিগত বিকাশ সাধন করা এবং সমাজ যা চাইছে, সমাজের যা ডিমান্ড, সেটাকেও কিছু অংশে পূরণ করা। তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নম্বর 8 দেখুন, হুইচ ইজ দি এইম অফ ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশনের এইম কি বা উদ্দেশ্য কি, লক্ষ্য কি? দেখুন ইনফর্মাল এডুকেশন মানে হলো যে এডুকেশন, যে শিক্ষা প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে, প্রতিদিন মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে করা হয় না, যে শিক্ষার মধ্যে ক্লাসরুম ট্রানজ্যাকশন স্কুলের মতো হয় না, এটাকে বলা হয় ইনফর্মাল এডুকেশন, মনে রাখবেন। অপশন এ, টু রিডিউস এডুকেশন বাজেট। এডুকেশন বাজেট কম করার জন্য কি ইনফর্মাল এডুকেশন দেওয়া হয়? না, এটা ইনফর্মাল এডুকেশনের এইম বা লক্ষ্য নয়। অপশন বি, টু প্রোভাইড ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন প্রদান করার জন্য কি ইনফর্মাল এডুকেশন করা হয়? এটা কি ইনফর্মাল এডুকেশনের এইম? মোটেই না, কাট করে দিন। অপশন সি, টু ইম্পার্ট এডুকেশন টু কমন পিপল। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার। ফর্মাল এডুকেশন কোন ব্যক্তিরা করতে পারে? কোন ব্যক্তিরা ফর্মাল এডুকেশনের মাধ্যমে নিজেকে শিক্ষিত করে তুলতে পারে? যে সমস্ত ব্যক্তিরা এক নির্দিষ্ট সময় সীমার মধ্যে রয়েছে, যাদের বয়স কম রয়েছে। ঠিক আছে, কিন্তু ইনফর্মাল এডুকেশন সকলের জন্য। ইনফর্মাল এডুকেশনের প্রধান এইম বা উদ্দেশ্য হলো সকল ব্যক্তিকে শিক্ষিত করা। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নম্বর 9, মোর ইফেক্টিভ টিচার্স। এখানে মোর ইফেক্টিভ টিচার্স মানে বেশি প্রভাবশালী শিক্ষক বা শিক্ষিকারা কি করে থাকেন? এখানে 1 2 3 4 4টি স্টেপ দেওয়া আছে, দেখুন এগুলি কি। মেক আইডিয়াস ক্লিয়ার টু লার্নার্স হু মে বি অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং। কারণ বিদ্যালয়ে যে ক্লাসরুমে আপনি ছাত্রছাত্রী পাবেন, এই ছাত্রছাত্রীরা প্রত্যেকের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেল আলাদা, কিন্তু সকল স্টুডেন্টসদের মিলিয়ে আমরা পাঠদান করে থাকি এবং আমাদের এইম থাকে যে প্রত্যেকে যেন আমাদের বিষয়ে বুঝতে পারে আমরা যে বিষয়ে পড়াচ্ছি। তো এটা আমরা চেষ্টা করি এবং একজন ইফেক্টিভ টিচারের এইম হলো যে কঠিন বিষয়কে সহজ করে তুলে ধরা, এটা অবশ্যই করতে হয়। তারপর এক্সপ্লেইন কনসেপ্ট ইন ওয়েজ দ্যাট হেল্প স্টুডেন্টস ফলো অ্যালং ইন এ স্টেপ বাই স্টেপ অর্ডার। এমন আমরা স্টেপ ফলো করব, এমন কতগুলি আমরা কাজ করব
তাদেরকে যে ধারণা আমরা প্রদান করব, এই ধারণা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যাহাতে ওরা বুঝতে পারে, মানে লেভেল আস্তে আস্তে করে আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব, এটা আমরা অবশ্যই ফলো করি। তারপর অপশন 3 বলছে ট্রাই টু ফাইন্ড আউট দ্য লিমিটেশনস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টেক ডিসিপ্লিনারি অ্যাকশন। আমাদের ছাত্রছাত্রীদের যে সমস্যা রয়েছে, যে লিমিটেশন রয়েছে, যেগুলি ওরা করতে পারছে না, এটা আমাদের খুঁজে বের করতে হয় এবং সেটার উপর অ্যাকশন নিতে হয়, মানে সেটাকে কি করে আমরা ঠিক করতে পারি, দূর করতে পারি, মানে রেমেডি বানাতে হয়, রেমেডিয়াল টিচিং করতে হয়, এটাও অ্যাজ এ টিচার আমাদের করতে হয়। অপশন 4 বলছে হ্যাভ অ্যান অরাল ডেলিভারি দ্যাট ইজ ডাইরেক্ট, অডিবল টু অল স্টুডেন্টস অ্যান্ড ফ্রি অফ ডিস্ট্র্যাক্টিং ম্যানারিজম। দেখুন, শুধুমাত্র অরেল ডেলিভারি মানে শুধুমাত্র মৌখিকভাবে আমরা কথা বললে চলবে না। তো এখানে বলছে যে শুধুমাত্র আমরা ডাইরেক্টলি সরাসরিভাবে মৌখিকভাবে কথা বলবো, যা সকল স্টুডেন্ট শুনতে পারে, অডিবল টু অল মানে যা সকলের জন্য শ্রাব্য, হ্যাঁ, আর যা সকলের জন্য ডিস্ট্রাকশন থেকে মুক্ত। তো এটা হবে না, শুধুমাত্র অরেল ইনস্ট্রাকশন দিলে কাজ চলবে না। তো আমাদের কি করতে হয়, 1, 2, 3 এই অপশনগুলি ফলো করতে হয় আমরা যদি ইফেক্টিভ টিচার হতে চাই। তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন এ 1, 2, 3, কেননা 1, 2, 3 আমাদের করতে হয়, 4 আমাদের করতে হয় না, খেয়াল রাখবেন। এবার কোয়েশ্চেন নাম্বার 10, আশা করি আপনারা 9 নম্বর কোয়েশ্চেনের কনসেপ্ট বুঝতে পেরেছেন। ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেজেস ডাজ এ চাইল্ড লুক সেলফ সেন্টার্ড? নিচের কোন ধাপে বা কোন পর্যায়ে শিশু আত্মকেন্দ্রিক হয়? তো শিশু আত্মকেন্দ্রিক হয় চাইল্ডহুডে, মনে রাখবেন, চাইল্ডহুডে শিশু আত্মকেন্দ্রিক হয় 6 to 12, এটার সময়সীমা খেয়াল রাখবেন। কিন্তু বেশি দেখা যায় এটা আর্লি চাইল্ডহুডে, কারণ চাইল্ডহুডকে আবার দু ধরনের বা দুই ভাগে ভাগ করা হয়েছে, আর্লি চাইল্ডহুড আর লেটার বা লেট চাইল্ডহুড। তো আর্লি চাইল্ডহুডে 6 বছর, ঠিক আছে, 6 বছর থেকে 8-9 বছর পর্যন্ত আর কি, এটার কোনো স্ট্যাটিক সময়সীমা নেই, মনে রাখবেন। তো এই সময়সীমার মধ্যে শিশুরা বেশি আত্মকেন্দ্রিক হয়, সেলফ সেন্টার্ড হয়। কোয়েশ্চেন নাম্বার 11, which one of the following is not an objective of the environment studies course or paper studied compulsorily in undergraduate degree programs? যে সমস্ত প্রোগ্রাম আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম এগুলির মধ্যে ইবিএস পড়ানো হয়, মানে এনভায়রনমেন্ট স্টাডিজ কোর্স করানো হয়, এটাকে কম্পালসরিলি করা হয়, নিচের কোনটি এটার উদ্দেশ্য নয়? আপনাকে বলতে হবে নট ওয়ার্ড, খেয়াল করবেন, কখনো কখনো আপনারা নট ওয়ার্ডকে খেয়াল না করে পজিটিভ আনসার ক্লিক করে আসেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। অপশনে বলছে টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা তো করা হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিকাশ করার জন্য আমাদের ইবিএস পড়ানো হয়, ইবিএস পড়ানো উচিত। অপশন বি টু ক্রিয়েট হিউম্যান রিসোর্স হ্যাভিং এক্সপার্টাইজ ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, যাহাতে মানুষের মধ্যে বা স্টুডেন্টসদের মধ্যে এক্সপার্টাইজ হয় কিসের বিষয়ে? পরিবেশ বিষয়ে, পরিবেশকে কী করে সুরক্ষা প্রদান করা যেতে পারে, পরিবেশকে কী করে আমরা সুস্থ ভালো রাখতে পারি, সেটা করার জন্য কি করা হয়? ইবিএস পড়ানো হয়, এটা তো আমাদের করতে হয়, এটা তো ইবিএস কোর্স করানোর উদ্দেশ্য। তারপর অপশন সি টু ক্রিয়েট awareness on the role of an individual in conservation of natural resources, ন্যাচারাল রিসোর্স প্রাকৃতিক সম্পদকে কি করে রক্ষণাবেক্ষণ করা হবে, ঠিক আছে, এই প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ করার জন্য এক ব্যক্তির ভূমিকা কি, এক ব্যক্তির রোল কি, সেটা বোঝানোর জন্য কি করা হয়? ইবিএস পড়ানো হয়। কি এটা বোঝানোর জন্য করা হয় না, রোল বোঝানোর জন্য করা হয় না, মনে রাখবেন। আর অপশন ডি বলছে টু ডিসেমিনেট নলেজ অফ কন্টিনিউইং প্রবলেমস অফ পলিউশন, লস অফ ফরেস্টস, সয়েল ওয়াশ ডিসপোজাল, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এক জ্বলন্ত সমস্যা, যার দরুন গরম প্রতিদিন বেড়ে যাচ্ছে, এটা আপনারা জানেন। প্রদূষণের সমস্যা, বন জঙ্গল ধ্বংসের সমস্যা, এগুলি বিষয়ে জাগরুকতা, এগুলি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য ইবিএস কোর্স কম্পালসরিলি করা হয়। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা সি ইবিএস কোর্স করানোর পারপাস বা অবজেক্টিভ নয়। এবার কোয়েশ্চেন নাম্বার 12, ইফ ইয়োর পারপাস ইজ ড্যাশ গ্রুপ ওয়ার্ক ইজ নট এ গুড আইডিয়া, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক অফ দিস সেন্টেন্স? এই সেন্টেন্সের নিচের কোন অপশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এই গ্যাপকে পূর্ণ করার জন্য? দেখুন, ইফ ইয়োর পারপাস ইজ, যদি আপনার বা তোমার উদ্দেশ্য,
গ্রুপ ওয়ার্কের থাকে তাহলে এটা ভালো আইডিয়া নয়, ভালো ধারণা নয়। অপশন এ বলছে টু ডিভাইড অফ ওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি, আপনি কাজ এবং দায়িত্বকে ভাগ করে দিবেন। টু ইমপ্রুভ কোঅর্ডিনেশন অ্যান্ড শেয়ারিং, আপনি ছাত্রছাত্রীদের মধ্যে কোঅর্ডিনেশন এবং শেয়ারিং বৃদ্ধি করবেন। সি বলছে টু আইডেন্টিফাই ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ এ প্রবলেম, এক সমস্যার যে আলাদা আলাদা দিক রয়েছে এটাকে আইডেন্টিফাই করার জন্য আপনি করবেন। অপশন ডি বলছে টু ওভারকাম লার্নিং ডিফিকাল্টিজ, শিখন সমস্যার যাতে আপনি ওভারকাম করতে পারেন সেজন্য আপনি ইহা করবেন। তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে অপশন সি। ইফ ইউর পারপাস ইজ টু আইডেন্টিফাই ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ এ প্রবলেম, আপনার যদি উদ্দেশ্য থাকে আলাদা আলাদা দিক একটি সমস্যার দেখার, একটি সমস্যা কেন হচ্ছে সেটাকে ভালো করে খতিয়ে দেখার আপনার যদি উদ্দেশ্য থাকে, তাহলে গ্রুপ ওয়ার্ক ইজ নট এ গুড আইডিয়া, তাহলে গ্রুপ ওয়ার্ক আপনার জন্য ভালো ধারণা হবে না। কেননা আপনি যদি গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এই সমস্যাকে অর্থাৎ একটি সমস্যার আলাদা আলাদা দিক যদি আলোচনা করতে চান তখন এটা আপনার জন্য উপযুক্ত হবে না। এটাও একটি প্যাডাগজিক্যাল কোয়েশ্চেন, মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, এ গুড টিচার ইজ ওয়ান হু, একজন ভালো শিক্ষক হলেন সেই যে কি করেন এক্সপ্লেইনস কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপালস। দেখুন ভালো শিক্ষক আর খারাপ শিক্ষক সকলে কিন্তু গিয়ে কি করেন কনসেপ্ট এবং প্রিন্সিপাল নিয়মকে বুঝান। এটাকে আমরা গুড টিচার বলতে পারবো না, কেননা এটা সকলে করেন। গুড টিচার, ব্যাড টিচার, অ্যাভারেজ টিচার সকলে এটা করেন। অপশন বি গিভস টিপস ফর ইজি লার্নিং, যে টিচার কেবলমাত্র সহজভাবে শেখার টিপস দেন ওনাকে কি ভালো বলা হয়? মোটেই না। অপশন সি গিভস ইউজফুল ইনফরমেশন, যে জরুরি বা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন ওনাকেও ভালো টিচার বলা হয় না, কারণ তথ্য সকল টিচারই প্রদান করে থাকেন কম বেশি। অপশন ডি ইন্সপায়ার স্টুডেন্টস টু লার্ন, যে শিক্ষক ছাত্রছাত্রীদের শেখার জন্য মোটিভেশন দেন, অনুপ্রেরণা যোগান, সেই টিচারকেই বেস্ট টিচার বলা হয়। ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14 এবার দেখুন, বাই অ্যাডপ্টিং হুইচ মেথড উই ক্যান ডেভেলপ আওয়ার লার্নিং অ্যাটিটিউড, নিচের কোন মেথড বা কোন প্রক্রিয়াকে অবলম্বন করে আমরা লার্নিং অ্যাটিটিউডকে বৃদ্ধি করতে পারি বা ডেভেলপ করতে পারি। অপশন এ আপগ্রেড আওয়ার সেলফস ইন্টেলেকচুয়ালি, আমরা বৌদ্ধিকভাবে নিজেকে আপগ্রেড করতে হবে, নিত্য নতুন বিষয়ে জানতে হবে, শিখতে হবে। ইমোশনালি আবেগিকভাবেও আমরা এমনটা আপগ্রেড করব নিজেকে। অ্যান্ড স্পিরিচুয়ালি এবং আধ্যাত্মিকভাবেও আমরা নিজেকে আপগ্রেড করব, নিজেকে কিছু ট্রেনিং প্রদান করব। অ্যান্ড নারিশ আওয়ার মাইন্ড অ্যান্ড সোল, এবং এভাবে করে আমরা আমাদের মন এবং আত্মাকে কি করব? নারিশ করব। ঠিক আছে। তারপর অপশন বি বলছে ইউটিলাইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আওয়ার্স অফ আওয়ার ডে, আমাদের কি করা উচিত? আমাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাজে লাগানো উচিত। তারপর অপশন সি বলছে প্রায়োরিটাইজ আওয়ার গোলস অ্যান্ড ডিউটিস, বি ওপেন ফর লার্নিং, আমাদেরকে নিজের ডিউটির প্রতি জাগরুক থাকা উচিত এবং নিজের ডিউটি কোন কাজ আমরা প্রথমে করব সেটা আমাদের বাছাই করা উচিত, ডিসাইড করে রাখা উচিত। শিক্ষণের প্রতি সবসময় প্রস্তুত থাকা উচিত, আমরা যেখানে পাবো সেখান থেকে শিখব, এমন আমাদের মনোভাব হওয়া উচিত। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, কেননা এ বি সি এগুলি আমাদের করতে হয় যদি আমাদের মধ্যে লার্নিং অ্যাটিটিউড ডেভেলপ করতে হয় তখন। তাই ডি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15 এবার দেখুন, ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ টিচিং অ্যাপটিটিউড ইজ, টিচিং অ্যাপটিটিউডের গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট বা দিক কী? অপশন এ দ্য ক্যাপাবিলিটি অফ দ্য টিচার টু মেক টিচিং স্টুডেন্ট ওরিয়েন্টেড, টিচিং অ্যাপটিটিউডের প্রধান বিষয় বা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো টিচার এমনভাবে পাঠদান করবেন যাহাতে এই পাঠদান ছাত্রছাত্রী কেন্দ্রিক হয়। তো এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তবু বিসিডি কী বলছে দেখুন, দ্য ক্যাপাবিলিটি অফ দ্য টিচার টু লেট দ্য স্টুডেন্টস রিয়েলাইজ দ্য ট্রুথ, সত্য বোঝানোর জন্য নয়। দ্য ক্যাপাবিলিটি অফ দ্য টিচার টু চেক দ্য ক্রিয়েটিভিটি অফ হিজ স্টুডেন্টস, টিচার নিজের ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভিটি সৃজনশীলতা কতটুকু সেটা যদি যাচাই করতে পারেন এটাও হবে না। অপশন ডি দ্য ক্যাপাবিলিটি অফ দ্য টিচার টু মেক স্টুডেন্ট ভোকেশন ওরিয়েন্টেড, কর্মভিত্তিক করলে কাজ চলবে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী করে হলো আশা করি আপনি বুঝলেন। কোয়েশ্চেন নাম্বার 16 এবার দেখুন, অল অফ দ্য ফলোয়িং আর অ্যাডভান্টেজেস অফ টিচিং মেশিনস অ্যাকসেপ্ট,
নিচের সব কটা টিচিং মেশিনস, পাঠদানের জন্য আমরা যে সমস্ত মেশিন যন্ত্রপাতি ব্যবহার করি, আমি পাঠদানের জন্য এখানে মোবাইল ফোন ব্যবহার করছি, তারপর ইউটিউব ব্যবহার করব, তারপর আমরা টাচ পেন এখানে আমি ব্যবহার করে লিখছি, আমি মাইক ব্যবহার করছি, এগুলি হলো টিচিং মেশিন বা এগুলি হলো এক একটি যন্ত্রপাতি ইকুইপমেন্টস যেগুলি ইউজ করে আমি এখানে পাঠদান করছি। এখন আমি পাঠদান করার জন্য এগুলি ইউজ করছি, তো এগুলি হয়ে যাবে টিচিং মেশিন। যখন কেউ ওয়াজ মেহফিলে ওয়াজ করার জন্য ব্যবহার করেন তখন এটা ওয়াজ মেহফিলের ইকুইপমেন্ট হয়ে যায়, এটাও টিচিং মেশিনই হয়ে যায়, কেননা ওয়াজ মেহফিলে কোনো ধার্মিক অনুষ্ঠানে কোনো সৎসঙ্গে কী করা হয়, টিচিংয়ে দেওয়া হয়। তো ঠিক আছে, তো এগুলি সব হলো টিচিং মেশিন, মনে রাখবেন। দেখুন নিচের কোনটি টিচিং মেশিনের সুযোগ নয়, আপনাকে বলতে হবে নেগেটিভ আনসার, খেয়াল রাখবেন নট। এ ধরনের কোয়েশ্চেন আপনি যখন পাবেন তখন আপনি বড় করে লিখে রাখবেন নট, ঠিক আছে, যাতে আপনি ভুলে না যান। দেখুন দ্য কন্ট্রোল অফ চিটিং, চিটিংকে নিয়ন্ত্রণ করার জন্য সিসিটিভি ব্যবহার করা হয়, তারপর আরও বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, এটা তো করা হয়, এটা তো টিচিং মেশিনের অ্যাডভান্টেজ। তারপর ট্রেকিং অফ এরর্স, ভুল কম করার জন্য করা হয়, ইয়েস দিস ইজ অলসো দ্য বেনিফিট অফ টিচিং মেশিন। তারপর দি ইন্স্যুরেন্স অফ অ্যাটেনশন, যাতে সকল ছাত্রছাত্রীদের অ্যাটেনশন ভালো থাকে সেটাকে যাচাই করার জন্য টিচিং মেশিন ব্যবহার করা হয়। অপশন ডি, দে আর ইউনিভার্সাল ইউজ ফর ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোগ্রামস, টিচিং মেশিনকে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোগ্রাম, আলাদা আলাদা প্রোগ্রামে ব্যবহার করার জন্য সার্বজনীনভাবে ব্যবহার করা সম্ভব নয়। তো এটা হয়ে গেল নয়, এটা হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এই টিচিং মেশিনের সুবিধা নয়, এটা ইউনিভার্সালি আমরা এগুলি সার্বজনীনভাবে এটাকে করতে পারবো না, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন অফ এ টিচার, নিচের কোনটি একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব? অপশন এ, প্রোভাইড ইনফরমেশন, শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইড করা একজন টিচারের মোস্ট ইম্পর্ট্যান্ট ডিউটি নয়, মনে রাখবেন। অপশন বি, ফ্যাসিলিটেট লার্নিং, এস লার্নিংকে ফ্যাসিলিটেট করতে হবে টিচার, তবুও সি কি বলছে দেখুন, কোঅর্ডিনেট কারিকুলার অ্যাক্টিভিটিস কোঅর্ডিনেট করা কাজ, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ নয়। অপশন ডি, ম্যানেজ ইনস্ট্রাকশনাল রিসোর্সেসকে ম্যানেজ করা টিচারের প্রাইমারি ডিউটি নয়, আমাদের ম্যানেজ করতে হয় অ্যাজ এ টিচার, কিন্তু এটা আমাদের প্রাইমারি কাজ নয়, মনে রাখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 18, এ কম্পিটেন্ট টিচার মাস্ট হ্যাভ এ সাউন্ড নলেজ ইন রাইট অর্ডার, একজন ভালো শিক্ষকের সুদক্ষভাবে জ্ঞান থাকতে হয়, কিভাবে, মানে কোন বিষয়ের জ্ঞান আগে থাকতে হয়, এটাকে এখানে সিকোয়েন্সিয়ালি দেওয়া হয়েছে, কোনটি সিকোয়েন্স কারেক্ট এটা আপনি বেছে বের করবেন। অপশনে প্র্যাকটিস, কনসেপ্ট, থিওরি অ্যান্ড রিসার্চ। আচ্ছা, প্রথমে প্র্যাকটিস করতে হয় না প্রথমে আমাদের ধারণা পেতে হয়? দেখুন, প্রথমে আমাদের ধারণা পরিষ্কার করতে হয়, তারপর এটা নিয়ে আমরা থিওরি দেখব, তারপর এটাকে আমরা প্র্যাকটিস করব, তারপর এটার উপর আমরা ফার্দার রিসার্চ করব। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। আমরা যখন শিক্ষক হিসাবে পাঠদান করতে যাব তখন প্রথমে আমাদের কনসেপ্ট, আমাদের নিজের ধারণা পরিষ্কার হতে হবে, তারপর থিওরি আমাদের জানতে হবে, যে কোনো বিষয়ের থিওরি তত্ত্ব আমাদের জানতে হবে, তারপর এটার প্র্যাকটিস আমরা করে যাব শ্রেণীকক্ষে পাঠদান করার পূর্বে, তারপর এটার বিষয়ে ফার্দার আমরা রিসার্চ করব। তো সি হয়ে যাবে কারেক্ট সিকোয়েন্স। কোয়েশ্চেন নাম্বার 19, টিচার্স শুড স্টাডি দ্য এডুকেশনাল ফিলোসফি বিকজ, শিক্ষকদের এডুকেশনাল ফিলোসফি মানে শিক্ষামূলক দর্শন শাস্ত্র পড়তে হয়, কারণ দে ডু নট নো ইট, কারণ শিক্ষকরা কি এডুকেশনাল ফিলোসফি জানেন না? শিক্ষকরা ফিলোসফি অবশ্যই জানেন, এটা কারেক্ট হবে না, কাট করে দিন। দে ডু নট হ্যাভ দেয়ার ওন ফিলোসফি, শিক্ষকদের নিজের কোনো দর্শন নেই, নিজের কোনো আইডিওলজি নেই, প্রত্যেকজন শিক্ষকের কিন্তু নিজস্ব এক আইডিওলজি থাকে, এটাও হবে না। ফিলোসফি ইজ দ্য ব্যাকবোন অফ অল ডিসিপ্লিনস, সকল ডিসিপ্লিন সকল বিষয়ের ব্যাকবোন হলো ফিলোসফি, এটা বলা যাবে না যে সব বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয় বা ব্যাকবোন ফিলোসফি হবে না। অপশন ডি, দে মে ইমপ্রুভ দেয়ার ওয়ার্ক বাই ক্লারিফাইং দেয়ার ওন ফিলোসফি, ইয়েস, যদি আমরা এডুকেশনাল ফিলোসফিকে পড়ি তখন এই এডুকেশনাল ফিলোসফির মাধ্যমে আমরা নিজের ফিলোসফি বুস্ট করতে পারি, ডেভেলপ করতে পারি।
ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আর মনে রাখবেন পাঠদানের ক্ষেত্রে টিচার্স ওন মেথড ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট মেথড। শিক্ষকের নিজের মেথড সর্বশ্রেষ্ঠ মেথড বলে গণ্য করা হয়। যত মেথড আছে যেমন ডেমনস্ট্রেশন মেথড, লেকচার মেথড, যে মেথড হোক না কেন, প্রজেক্ট মেথড, আপনি কি করে ছাত্রছাত্রীদের পড়াবেন, আপনি কোন মেথড প্রয়োগ করবেন, এটা এজ এ টিচার আপনার উপর ন্যস্ত থাকে। এবং আপনি যেভাবে যে পদ্ধতি প্রয়োগ করে পড়াতে চান, যে পদ্ধতি প্রয়োগ করে আপনি পড়ালে মনে করেন যে ছাত্রছাত্রীরা সেটা ভালো করে বুঝতে পারবে, সেটা আপনি অ্যাপ্লাই করবেন। এবার কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন। এ টিচার ক্যান হেল্প অ্যাডolescent টু ওভারকাম হিজ স্পেশাল প্রবলেমস অ্যান্ড হেল্প হিম টু অ্যাডজাস্ট টু দি এনভায়রনমেন্ট। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাটিটিউড হি শুড নট মেড। নট এখানে আছে, খেয়াল করবেন। একজন টিচার, একজন শিক্ষকের কর্তব্য যে অ্যাডolescentদের বিভিন্ন সমস্যা আসে, এজন্য এই অ্যাডolescent পিরিয়ডকে বলা হয় পিরিয়ড অর স্টেজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। মনে রাখবেন, যত সমস্যা, রঙিন স্বপ্ন, এই করব সেই করব, এ ধরনের যত অলীক স্বপ্ন এই সময়কালে করে থাকে, এই কিশোর অবস্থায় সকলেই কিন্তু করে থাকে। তো এই সময়ে যে সমস্ত সমস্যা শিশুরা পড়ে থাকে, কিশোররা পড়ে থাকে, এটাকে সাহায্য করার জন্য, এটাকে ইমপ্রুভ করার জন্য একজন টিচারকে কি করা উচিত নয়। নয় অর্থে এখানে আনসার করবেন। অপশন এ, হি অর শি শুড ইম্পার্ট রাইট ইনফরমেশন অ্যাবাউট সেক্স। সেক্স সম্পর্কে সঠিক ইনফরমেশন এই সময়ের শিশুদের, কিশোরদের দিতে হয়, এটা তো করতে হয়। অপশন বি, হি অর শি শুড রিডাইরেক্ট দি এনার্জিজ অফ দি অ্যাডolescent টু ফ্রুটফুল চ্যানেলস থ্রু স্পোর্টস অ্যান্ড আদার কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস। খেলাধুলা এবং অন্যান্য কনস্ট্রাকটিভ গঠনমূলক কাজের মাধ্যমে এই সময়ের শক্তিকে আমাদের কাজে লাগাতে হয়, এটা তো আমাদের করতে হয়। অপশন সি বলছে, হি অর শি শুড হ্যাভ সিম্প্যাথেটিক অ্যাটিটিউড টুয়ার্ডস আদার্স। শুধুমাত্র শিক্ষকের এই সময়ে এর যে কিশোররা আছে তাদের প্রতি সিম্প্যাথি প্রদর্শন করতে হয়। সিম্প্যাথি কখনো প্রদর্শন করবেন না, এটা করা উচিত হবে না। এ সময় আমরা সকলেই এই সময়কে অতিক্রম করে এসেছি, এ সময়ের যে স্ট্রেস অ্যান্ড স্টর্ম এটা আমরা ফেস করে এসেছি। যে ভালো করে সেটাকে কাজে লাগিয়েছে সে আজ সাকসেসফুল, আর যে এই সময়ের এনার্জিকে ব্যর্থ নষ্ট করেছে সে আজ আনসাকসেসফুল। ভেরি সিম্পল ফান্ডা। তো এটা হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন ডি কি বলছে, হি অর শি শুড হ্যাভ রাইট ইনফরমেশন অ্যাবাউট সেক্স। এটা তো অবশ্যই আমাদের থাকতে হয়। তো কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 21 থেকে আমরা কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন এডুকেশনের কোয়েশ্চেন করব। দেখুন কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ABC স্ট্যান্ডস ফর। ABC এর অর্থ কি? নতুন শিক্ষানীতি অনুযায়ী। ABC মনে রাখবেন, আপনারা গ্র্যাজুয়েশনে অনেকে এই ABCIT বানিয়েছেন। তো ABC এর ফুল ফর্ম হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। মনে রাখবেন, এখানে কোনো টাকা পয়সা আপনাকে দেওয়া হবে না, এটা আপনার ক্রেডিটকে জমে রাখা হবে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, ওয়েব পোর্টালের মাধ্যমে। আপনি যদি কোনো কারণবশত নিজের ইউনিভার্সিটি চেঞ্জ করে অন্য ইউনিভার্সিটিতে যান, তখন এটা আপনার কাজ করবে, আপনার ক্রেডিট ওই বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হবে। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 22, দ্য এইম অফ RMSA ইজ। RMSA মানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্দেশ্য কি? মাধ্যমিক শিক্ষা, খেয়াল করবেন। এনহ্যান্স অ্যাক্সেস টু সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ইমপ্রুভ ইটস কোয়ালিটি। ইয়েস, সেকেন্ডারি এডুকেশনের কোয়ালিটিকে ঠিক করার জন্য বা বৃদ্ধি করার জন্য, এবং যাহাতে কোয়ালিটি সাথে সাথে এখানে স্টুডেন্টসরা বেশি করে অ্যাডমিশন নিতে পারে, যাহাতে এটা সকলের জন্য অ্যাক্সেসিবল হয়, সেটাও এনশিওর করে RMSA। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। বাকি অপশনগুলি আমরা দেখব না। এবার কোয়েশ্চেন নাম্বার 23, CCE means continuous and comprehensive evaluation, অবিরত মূল্যায়ন। ইন স্কুল এডুকেশন ওয়াজ স্টার্টেড বাই। এই CCE বিদ্যালয়ের শিক্ষার মধ্যে কার দ্বারা শুরু করা হয়েছে? দেখুন, অপশন এ রাধাকৃষ্ণন কমিশন, অপশন বি হান্টার কমিশন, অপশন সি কোঠারি কমিশন, অ্যান্ড অপশন ডি মুদালিয়ার কমিশন। দ্য কারেক্ট আনসার ইজ কোঠারি কমিশন। কোঠারি কমিশনের রিকমেন্ডেশন অনুযায়ী CCE-কে বিদ্যালয়ে অ্যাপ্লাই করা হয়েছে। সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট অ্যাকর্ডিং টু নিউ এডুকেশন পলিসি 2020? 2020-এর নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নিচের কোন স্টেটমেন্টগুলি কারেক্ট, শুদ্ধ? স্টেটমেন্ট 1 কি বলছে দেখুন। দ্য স্ট্রাকচার অফ স্কুল এডুকেশন ইজ 5+3+3+4।
ইয়েস, দিস ইজ কারেক্ট। নতুন শিক্ষানীতি অনুযায়ী 5+3+3+4 মডেল 10+2 মডেলকে রিপ্লেস করবে, এটা তো কারেক্ট। তারপর পরখ ইজ প্রপোজড অ্যাজ এ ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার, পরখকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার হিসাবে বসানো হবে, এটাও কারেক্ট। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ইজ স্টার্টেড অ্যাট দি এজ অফ 4 অফ এ চাইল্ড, 4 বছর বয়সের শিশুদের মধ্যে আর্লি চাইল্ডহুড এডুকেশন শুরু হয়ে যাবে অ্যাকর্ডিং টু NEP 2020, এটাও কারেক্ট। তারপর অপশন 4, অ্যাক্সেস, equity and quality are only the fundamental pillars of new education policy 2020, এই নতুন জাতীয় শিক্ষানীতি 2020-এর অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি এগুলি হলো ফান্ডামেন্টাল পিলার, এটাও কারেক্ট। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে 1 2 3 4, যে অপশনে আছে সেই অপশন। এই অপশন হলো 1 বা এতে 1 2 3 4 আছে, দেয়ারফর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 25, দ্য প্রজেক্ট রিপ্ল্যান ইজ রিলেটেড টু, রিপ্ল্যান নামক একটি প্রজেক্ট লঞ্চ করা হয়, এই প্রজেক্ট কিসের সাথে জড়িত? দেখুন, রিডেভেলপমেন্ট অফ সিটিজ, এটা সিটিজ বা শহরের উন্নতির জন্য জড়িত নয়। তারপর রিডিউসিং প্লাস্টিক ইন নেচার, প্লাস্টিককে প্রকৃতি থেকে কম করার জন্য এই রিপ্ল্যান প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা, তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার এবার 26 দেখুন, NEP 2020 ফোকাসেস অন, 2020-এর শিক্ষানীতি কিসের উপর ফোকাস করে? অপশন এ, দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনফ্রাস্ট্রাকচার বানানোর কথা NEP 2020-তে নেই। অপশন বি, দ্য প্রভিশন টু গিভ ফ্রি এডুকেশন, বিনামূল্যের শিক্ষা প্রদান করার কথা অনেক আগে 2009-এ বলা হয়েছে, এটা 2020-এর এডুকেশন পলিসিতে নেই। অপশন সি, দ্য প্রভিশন টু গিভ 100% এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের কথা কোনো শিক্ষানীতি আজ পর্যন্ত বলেনি আর এটা বলবেও না, এটা কারেক্ট নয়। ঠিক আছে। তারপর অপশন ডি, দ্য ক্রিয়েটিভ পটেনশিয়াল অফ ইচ চাইল্ড, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার, কেননা NEP 2020 প্রত্যেক শিশুর মধ্যে যে ক্রিয়েটিভ, যে সৃজনী শক্তি আছে সেটাকে কাজে লাগানোর কথা বলেছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্বডিজ the provision for early childhood care and education for the children below the age of 6 years, 6 বছরের কম শিশুদের সকলের জন্য যাহাতে বিনামূল্যের শিক্ষা প্রদান করা হয় এবং তাহাদেরকে যেন একদম কম্পালসরি শিক্ষা দেওয়া হয়, বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হয়। এটা ভারতের সংবিধানের কোন আর্টিকেলে রয়েছে? এটা ভারতের সংবিধানের আর্টিকেল 45-এ রয়েছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 28, A review of National Policy on Education 1986 Program of Action POA was done by, মানে 1986-এর যে দ্বিতীয় শিক্ষানীতি, এর পূর্বে 1968-এ প্রথম শিক্ষানীতি ভারতে এসেছিল। ঠিক আছে। তারপর দ্বিতীয় শিক্ষানীতিকে মডিফাই করার জন্য বানানো হয়েছিল প্রোগ্রাম অফ অ্যাকশন ইন দ্য ইয়ার 1992, মনে রাখবেন। এটা কার দ্বারা বানানো হয়েছিল, কোন কমিটির দ্বারা বানানো হয়েছিল? অপশন এ, যশপাল কমিটি, অপশন বি, রামমূর্তি কমিটি, অপশন সি, ন্যাশনাল কমিশন ফর টিচার্স অ্যান্ড অপশন ডি, হাসম মেহতা কমিটি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে রামমূর্তি কমিটি, এটা রামমূর্তি কমিটির দ্বারা হয়েছিল। তারপর কোয়েশ্চেন নাম্বার 29 দেখুন, অ্যান অ্যানেকডোটাল রেকর্ড ইজ রিলেটেড টু, অ্যানেকডোটাল রেকর্ড কিসের সঙ্গে যুক্ত বা জড়িত? অ্যানেকডোটাল রেকর্ড হলো এক পার্টিকুলার স্টুডেন্টের বিষয়ে এক ছোট্ট কেস স্টাডি আর কি। অপশন এ, ডেসক্রিপশন অফ এ ডেফিনিট এপিসোড, বিহেভিয়ার, ইভেন্ট ইন সামওয়ানস কেস, ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার। কোনো এক ব্যক্তির ক্ষেত্রে তার এক নির্দিষ্ট এপিসোড, তার এক নির্দিষ্ট আচরণ, বিহেভিয়ার, তার এক নির্দিষ্ট কোনো ইভেন্টের বিষয়ে ডিটেইলকে বলা হয় অ্যানেকডোটাল রেকর্ড, তাই এ হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 30 দেখুন, এস্টাবলিশমেন্ট অফ ডায়েটস, এখানে ডায়েটস আছে মনে রাখবেন, মানে আমাদের দেশের যত ডায়েটের কথা এখানে বলা হচ্ছে এই জন্য ডায়েটস আছে, খেয়াল করবেন। এই ডায়েটকে কার রিকমেন্ডেশন অনুযায়ী বানানো হয়, বসানো হয়? অপশনে ইন্ডিয়ান এডুকেশন কমিশন 1882, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952 to 1953, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948 to 1949। The correct answer is option B, ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986-এর রিকমেন্ডেশন অনুযায়ী আমাদের দেশে প্রতি জেলায় ডায়েট সেন্টার বানানো হয়।
তারপর এখন আমরা করব জেনারেল ইংলিশের কোয়েশ্চেন। দেখুন, সিলেক্ট দি অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট শব্দের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি? নো, রং, ইনএডিকুয়েট, অ্যাম্বিগুয়াস। মনে রাখবেন, এক্সপ্লিসিট কথার অর্থ হলো সুস্পষ্ট বা পরিষ্কার, ঠিক আছে। আর রং মানে ভুল, এটা তো হবে না। ইনএডিকুয়েট, ইনএডিকুয়েট মানে পর্যাপ্ত নয় এমন, যা পর্যাপ্ত নয়, এটাও হবে না। অ্যাম্বিগুয়াস হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এক্সপ্লিসিট মানে সুস্পষ্ট আর অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট। তারপর কোয়েশ্চেন নম্বর 32, ডোন্ট অ্যালাউ এনিওয়ান টু ডিসিভ ইউ, চেঞ্জ ইন্টু প্যাসিভ। তো এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করি বা কনভার্ট করি, তখন এটা হয়ে যাবে ইউ শুড নট অ্যালাউ এনিওয়ান টু ডিসিভ ইউ। কোয়েশ্চেন নম্বর 33, বিরাট পারচেজড হিজ আঙ্কলস বাইক, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সকে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে টার্ন করবেন, পরিবর্তিত করবেন। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তিত করি, তখন এটা হয়ে যাবে বিরাট পারচেজ দ্য বাইক দ্যাট বিলং টু হিজ আঙ্কল। কোয়েশ্চেন নম্বর দেখুন 34, ফ্রেম দ্য সেন্টেন্স ইন এ প্রপার সিকোয়েন্স। হোয়েন রিতা, এখানে এই PQRS দেওয়া হয়েছে একটি সেন্টেন্সকে ভাগ করে, এটাকে প্রপার সিকোয়েন্সে আপনি করে দেখাবেন। তো এটাকে যদি আমরা প্রপার সিকোয়েন্সে করি তাহলে কি হবে দেখুন, হোয়েন রিতা, তারপর কি আসবে, এটা আপনি সেন্টেন্সটিকে বারবার পড়বেন, তারপর এটাকে আপনি আনসার করবেন। তারপর এসে যাবে হোয়েন রিতা হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিডনাইট। তারপর আসবে শি ওয়াজ নার্ভাস, ঠিক আছে। আর এরপর আসবে কি, কিউ, ঠিক আছে। শি ওয়াজ নার্ভাস অ্যান্ড তারপর এখানে এসে যাবে পি, ডিড নট নো। তারপর আসবে হোয়াট টু ডু, এস। মানে সেন্টেন্সটি আমি বলছি আবার, হোয়েন রিতা হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই অ্যাট মিডনাইট, শি ওয়াজ নার্ভাস অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু। তো আর কিউ পি এস হয়ে যাবে কারেক্ট সিকোয়েন্স, অপশন এতে রয়েছে, দেয়ারফর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 35, আই এম অ্যাংরি ড্যাশ রবি ফর হিজ ইনএবিলিটি টু মেক এ কুইক ডিসিশন। আমি রবির উপরে রাগ করেছিলাম কারণ ও এক কুইক ডিসিশন নিতে পারছে না, ও কুইক ডিসিশন বা তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা ওর নেই। এখানে অন, ফর, উইথ, অ্যাবাউট কি হবে কারেক্ট আনসার? দেখুন, এ ধরনের যখন কথা আসে তখন উইথ হয়ে যায়। আই এম অ্যাংরি উইথ রবি, কেননা রবির এই কাজের জন্য আমি তার প্রতি রাগ করেছিলাম, তাই এখানে উইথ হয়ে যাবে। অন কোনো কিছুর উপরে যদি বোঝায় এবং কোনো অটোমোবাইলের উপরে হলে অন হয়। ফর কোনো কিছুর জন্য অর্থে ব্যবহার করা হয়। অ্যাবাউট কোনো কিছুর বিষয়ে অর্থে ব্যবহার করা হয়, খেয়াল রাখবেন। আর উইথ কোনো কিছু দিয়ে কোনো কিছুর সঙ্গে বোঝাতে ব্যবহার করা হয়। কোয়েশ্চেন নাম্বার দেখুন আবার 36, আই হ্যাভ নেভার সিন হার সিন্স উই ড্যাশ দ্য কলেজ। এখানে লেফট হয়ে যাবে কারেক্ট আনসার, আই হ্যাভ নেভার সিন হার সিন্স উই লেফট কলেজ, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 37, ওয়ান হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকার জন্য চলে যায় তাকে কি বলা হয়? ফরেনার মানে বিদেশি, এমিগ্র্যান্ট, নেটিভ, ট্যুরিস্ট। দেখুন, যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে যায় তাহাকে বলা হয় এমিগ্র্যান্ট, বি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 38, দ্য ম্যান সেইড হু ডেয়ার কল ইউ এ রোবার। এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তাহলে কি হবে? দেখুন, এটাকে যদি আমরা চেঞ্জ করি ন্যারেশন, তখন এটা হয়ে যাবে দ্য ম্যান এনকোয়ার্ড হু ডেয়ার্ড টু কল হিম এ রোবার, অপশন এ। তারপর কোয়েশ্চেন নম্বর 39, সিলেক্ট দ্য পেয়ার দ্যাট হ্যাজ দ্য সেম রিলেশনশিপ, পেইন, সিডেটিভ। দেখুন, পেইনের অর্থ হলো দুঃখ আর সিডেটিভ হলো যন্ত্রণানাশক বা দুঃখনাশক। অর্থাৎ এখানে সম্পর্কটা এরকম যে দুঃখ হলে আমরা সিডেটিভের প্রয়োগ করি, ঠিক আছে। তো এখানে ABCD অপশনের মধ্যে এ ধরনের সম্পর্ক আমাদের খুঁজে বের করতে হবে। অপশন এতে রয়েছে ট্রান্স, নারকটিক। দেখুন, প্রথমে আমাদের জানতে হবে এই ট্রান্স কথার অর্থ কী। ট্রান্স মানে হলো সমাধি আর নারকটিক মানে হলো চেতনানাশক। তো এখানে এ দুটির কোনো সম্পর্ক নেই। কমফোর্ট, স্টিমুল্যান্ট।
কমফর্ট কথার অর্থ হলো সান্ত্বনা বা স্বস্তি, আর স্টিমুলেন্ট কথার অর্থ হলো উদ্দীপক বা উত্তেজনা। তো এদেরও কোনো সম্পর্ক নেই এ ধরনের। অপশন সি এক এক্সট্রাকশন। এক মানে হলো ব্যথা বা বেদনা, আর এক্সট্রাকশন কথার অর্থ হলো নিষ্কাশন করা, মানে বা উপড়ে ফেলা, তুলে ফেলা আর কি। অপশন ডিতে আছে গ্রিফ কনসোলেশন। গ্রিফ কথার অর্থ হলো বিষাদ বা দুর্দশা, আর কনসোলেশন কথার অর্থ হলো সান্ত্বনা। তো যখন আমাদের দুর্দশা হয়, যখন আমরা খুব মুশকিলে পড়ি, তখন আমাদের সান্ত্বনা দেওয়া হয়। তো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আশা করি কি করে হলো আপনি গেস করতে পেরেছেন। এবার কোয়েশ্চেন নাম্বার 40 দেখুন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। গিভস হার এ কোল্ড শোল্ডার। গিভস হার এ কোল্ড শোল্ডার কথার অর্থ কি? ক্রিয়েট অল সর্টস অফ ট্রাবলস ফর হার, না। ইনসাল্টস হার ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, তাকে অন্যের সামনে ইনসাল্ট করা, অপমান করা, এটাও নয়। আর্গিউস উইথ হার অন এনি ইস্যুস, যে কোনো বিষয়ে তর্ক করা, এটাও নয়। ট্রাইস টু বি আনফ্রেন্ডলি বাই টেকিং নো নোটিস অফ হার। তো এখানে ডি হয়ে যাবে কারেক্ট আনসার। গিভস হার এ কোল্ড শোল্ডার কথার অর্থ হলো মানে তাহার প্রতি কোনো নজর না দিয়ে, খেয়াল না করে, বন্ধুসুলভ আচরণ না করা আর কি। ঠিক। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 41, এবার জিকের কোয়েশ্চেন। হু ইজ দি অথর অফ দ্য বুক টাইটেলড ইয়াত এখন অরণ্য আছিল? এটি একটি অসমীয়া বই, অসমীয়া বইয়ের নাম ইয়াত এখন অরণ্য আছিল, মানে এখানে একখানা অরণ্য ছিল বা জঙ্গল ছিল। এই বইটি কে রচনা করেছেন? এই বইটি লিখেছেন অনুরাধা শর্মা পূজারী। বি হবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 42, এই নাটু নাটু একটি গান আপনারা আর 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 সিনেমায় বোধহয় শুনেছেন। তো এই আর 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 যে নাটু নাটু এই গানটি এমন একজন ব্যক্তি লিখেছেন বা রচনা করেছেন যে গানটির দ্বারা কি করা হয়েছে, অরিজিনাল সং, বেস্ট অরিজিনাল সং অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে। এই গানটি বেস্ট অরিজিনাল সং অ্যাওয়ার্ড পেয়েছে কোথায়? লস অ্যাঞ্জেলসে। হু ওয়াজ দ্য কম্পোজার অফ দিস সং? এই গানটিকে রচনা করেছেন। তো এই নাট্টু নাট্টু গানটি লিখেছেন এম কেরাবানি, নাম মনে রাখবেন। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 43, ইফ বারাণসী ইজ কোডেড এজ WCUES GZQ, এখানে আমরা এটাকে লিখে নিই। বারাণসী এক জায়গাতে আপনি লিখবেন, ঠিক আছে। বারাণসীকে কি করে লেখা হয়েছে এটাকে আপনি ডিকোড করতে হবে। এগুলি হলো ডিকোডিংয়ের কোয়েশ্চেন, ঠিক আছে। তো আমরা লিখে দিলাম, আর এক জায়গায় আমরা লিখব কি WC, আমার স্পেস খুবই কম, এজন্য আমি সংক্ষিপ্তভাবে এরকম লিখছি। তো দেখুন এই যে বি এর পরে BSTUVW, বি পরে কি হয়? W হয়, এক অক্ষর পরে, অর্থাৎ এখানে প্লাস হবে। তারপর এর পরে সি, এখানে আছে দুটি অক্ষর ABC। তারপর আছে RSTU, এখানে আছে তিনটি। তারপর আছে এখানে এ, তারপর আছে ই, ABCDE চারটি অক্ষর। এরপর আছে NOPQRS, এখানে পাঁচটি অক্ষর, এটা হলো 5 নম্বর অক্ষর 5। তারপর এ পরে আছে জি, ABCDEFG, এখানে আছে 6 নম্বর অক্ষর এটা। তারপর এস থেকে জেড পর্যন্ত কত দেখুন, STUVWXYZ, এখানে আছে 7 নম্বর লেটার জেড এস থেকে গণলে। তারপর আই পরে কি হবে? কিউ, ঠিক আছে। IJKLMNOPQ, এখানে 8টি অক্ষর গ্যাপ করে লেখা হয়েছে। তো এভাবে প্রথমে আমাদের কি লিখতে হবে? ডিব্রুগড় লিখতে হবে, DIBRUGARH। আমরা 4-5টি যদি আমরা পেয়ে নেই তাহলে হয়ে যাবে। তো এটাকে কি করে আমরা কাউন্ট করব বা কোডিং করব আর কি, এগুলি হলো কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেন। তো ডি এর পরের অক্ষর আমাদের বসাতে হবে। ডি পরে কি আসে? ই আমরা বসাবো, ঠিক আছে। তারপর দেখুন আই পরে কি হবে? কে বসাবো। তারপর বি পরে আমরা 3 নম্বর লেটার বসাবো, BCDE, এরপরে আমরা ই বসাবো এখানে।
তারপর দেখুন আর পরে আমরা চতুর্থ অক্ষর বসাবো, আর এস টি ইউ বি, বি বসাবো এখানে। তারপর দেখুন ইউ, ঠিক আছে, ইউ এর পরে 5 নম্বর অক্ষর আমাদের বসাতে হবে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এখানে আমরা বসাবো জেড। তারপর আছে জি, জি পরে আমরা 6 নম্বর অক্ষর বসাবো, জি এইচ আই জে কে এল এম। হ্যাঁ, এরপরে এখানে কি বসবে, এম বসে যাবে, ঠিক আছে, এখানে আমাদের এম বসাতে হবে, আমরা এখানে এম বসিয়ে দেব। হ্যাঁ, তারপর আছে এ, এ বি সি ডি ই এফ জি এইচ, 7 নম্বর অক্ষর এখানে বসাবো, এইচ হবে। তারপর আছে আর, এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড হয়ে যাবে 8 নম্বর অক্ষর। আর তারপর আছে এইচ, এইচের পরে 9 নম্বর অক্ষর বসবে, তো এইচ আই জে কে এল এম এন ও পি কিউ, কিউ বসে যাবে 8 নম্বর অক্ষর, ঠিক আছে, 9 নম্বর অক্ষর সরি। তো এই দেখুন এভাবে সিকোয়েন্স ওয়াইজ আমরা যদি করি তাহলে আমাদের ডিকোডিংটা ডিব্রুগড়কে যদি করি তখন সেটা হয়ে দাঁড়াবে ই কে ই ভি জেড এম এইচ জেড কিউ। এটা অপশন ডিতে আছে, দেয়ারফর অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমি সিম্পলি বুঝাবার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার এবার দেখুন 44, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রেজাল্ট অফ গ্লোবাল ওয়ার্মিং? নিচের কোনটি গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি রেজাল্ট নয়? ইনক্রিজিং অফ দ্য সি লেভেল, retreat of glaciers, increase in ultraviolet radiation, extreme weather condition। তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, ইনক্রিজিং অফ দ্য সি লেভেল, কেননা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সি লেভেল ইনক্রিজ হচ্ছে না, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 45, ডুরান্ড কাপ ইজ রিলেটেড টু, ডুরান্ড কাপ কোন খেলার সাথে জড়িত? ডুরান্ড কাপ ফুটবল খেলার সঙ্গে জড়িত। কোয়েশ্চেন নাম্বার 46 এবার দেখুন, সিলেক্ট দি অড ওয়ান ফ্রম দ্য ফলোয়িং অপশনস। এখানে নিচে যে সমস্ত অপশন আছে এগুলি থেকে অড কোনটি খুঁজে বের করতে হবে। জাপান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। দেখুন ইন্ডিয়াকে ছেড়ে বাকি সবগুলি দেশ কি চতুর্দিকে সাগরে ঢাকা, কিন্তু ইন্ডিয়া এমন দেশ নয়, দ্বীপ নয়, মনে রাখবেন। জাপানও একটি দ্বীপ রাষ্ট্র, শ্রীলঙ্কাও একটি দ্বীপ রাষ্ট্র, নিউজিল্যান্ডও একটি দ্বীপ রাষ্ট্র, তো ইন্ডিয়া হয়ে যাবে অড ওয়ান। তারপর কোয়েশ্চেন নাম্বার 47, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ জয়েন্ট ফ্যামিলি? নিচের কোনটি একটি জয়েন্ট ফ্যামিলি এর ক্যারেক্টারিস্টিক নয়, বৈশিষ্ট্য নয়? এ কমন ওয়ারশিপ, বি প্রাইভেট ওনারশিপ অফ প্রপার্টি, সি জয়েন্ট ওনারশিপ অফ প্রপার্টি, ডি কো-রেসিডেন্সিয়ালিটি। দেখুন জয়েন্ট ফ্যামিলি এর বৈশিষ্ট্য নয়, মনে রাখবেন নেগেটিভ অর্থে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, প্রাইভেট ওনারশিপ অফ প্রপার্টি, জয়েন্ট ফ্যামিলিতে এটা থাকে না, ঠিক আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 48, দ্য সোর্স অফ ভিটামিন ডি ইন দ্য বডি ইজ, মানে মানবদেহে ভিটামিন ডি এর প্রধান উপাদান বা উৎস কি? অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার, ক্যালসিয়াম ডিপোজিটেড ইন দ্য বোন। আমাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম থাকে এটা হলো আমাদের শরীরের ভিটামিন ডি এর মূল উৎস। তারপর কোয়েশ্চেন নাম্বার 49, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য রেসিপিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ আসাম, আসাম রত্ন? আসামের সবচেয়ে বড় বা সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড হলো অসম রত্ন। এই অসম রত্ন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কে? অসমের সবচেয়ে বড় নাগরিকদের পুরস্কার হলো অসম রত্ন, মনে রাখবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে ডক্টর মামনি রায়সম গোস্বামী। মামনি রায়সম গোস্বামী অসম রত্ন পুরস্কারপ্রাপ্ত মহিলা। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 50, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ মডেল কোয়েশ্চেন পেপার অর মক টেস্ট। The directive principles of state policy of the Indian Constitution have been adopted from the, ভারতের মধ্যে যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আনা হয়েছে এটা কোন দেশের কনস্টিটিউশন থেকে আনা হয়েছে? এটা হয়ে যাবে অপশন বি, কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের ভারতবর্ষে যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটাকে আনা হয়েছে। ফ্রেন্ডস, this is the end of today's video. For more such videos, please do subscribe to Sarthak Educare YouTube channel. আগামী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে ভিডিও এ পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন,
জয় হিন্দ।